প্রিয় স্টুডেন্টস, আমরা ক্লাস 9 এর আধুনিক ভূগোল ও পরিবেশ পড়েছিলাম। আজ তার প্রথম অধ্যায়, অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, তার প্রথম পার্টটা করেছি। আজকে তার দ্বিতীয় পার্টের মধ্যে পড়ছে দেখো প্রাকৃতিক পরিবেশ, ফিজিক্যাল এনভায়রনমেন্ট। দেখো, প্রাকৃতিক নিয়মে সৃষ্ট ভূপ্রকৃতি, নদ নদী, জলসম্পদ, জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদ নিয়ে পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রাকৃতিক পরিবেশের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যার এক প্রান্তে রয়েছে হিমালয় পর্বত এবং অপর প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর। তাই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। ভূতাত্ত্বিক বৈচিত্র্য, ভূমিরূপের ভাস্কর্য ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ এবং উপবিভাগগুলো শুনে নাও। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি: উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে তিস্তা পশ্চিমের পার্বত্য অঞ্চল আর তিস্তার পূর্বের পার্বত্য অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে বরাভূম উচ্চভূমি, পুরুলিয়া উচ্চভূমি, শুশুনিয়া উচ্চভূমি। সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে তরাই ডুয়ার সমভূমি, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি, দ্বীপ সমভূমি, সুন্দরবন সমভূমি, উপকূলবর্তী সমভূমি। প্রথমে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল, নর্দার্ন মাউন্টেন রেঞ্জ বা রিজিয়ন, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। অবস্থান: শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার জেলার উত্তরের কালচিনি এবং উত্তর পূর্বের কুমারগ্রাম থানা নিয়ে উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। এই পার্বত্য অঞ্চলটি পূর্ব হিমালয়ের দার্জিলিং পার্বত্য অংশের অন্তর্গত, তাই এটি উত্তরের পার্বত্য অঞ্চল নামে পরিচিত। ভূপ্রকৃতি: তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলকে দুভাগে ভাগ করেছে। তিস্তা নদীর পশ্চিম দিকের অংশটি পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্ব দিকের অংশটি পূর্বের পার্বত্য অঞ্চল নামে পরিচিত। তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চল: এই পার্বত্য অঞ্চলটি উচ্চতা বেশি। এটি পশ্চিমে নেপাল সীমান্ত থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত। এই অংশের পর্বতশ্রেণীগুলো হল সিঙ্গালীলা ও দার্জিলিং। সিঙ্গালীলা পর্বতশ্রেণীটি দার্জিলিং ও নেপাল সীমান্তে অবস্থিত। এই পর্বতশ্রেণীটিতে 3000 মিটারের অধিক উচ্চতাযুক্ত 4টি পর্বতশৃঙ্গ আছে। এগুলি হল সান্দাকফু 3630 মিটার, পশ্চিমবঙ্গের এটা সর্বোচ্চ শৃঙ্গ। ফালুট, সবরগ্রাম ও টংলু। দার্জিলিং পর্বত শ্রেণীটি দক্ষিণে তরাই অঞ্চলের উত্তর সীমা থেকে শুরু হয়ে খাড়াভাবে উত্তর দিকে প্রসারিত হয়েছে। এই পর্বত শ্রেণীতে অবস্থিত ঘুম 2247 মিটার, ভারতের উচ্চতম রেল স্টেশন। তোমাদের শর্ট প্রশ্ন আসবে, ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটা? ঘুম। এই পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত উল্লেখযোগ্য গিরিশৃঙ্গ হল টাইগার হিল 2567 মিটার, সিংচল 2615 মিটার। দার্জিলিং শৈলশিরার অপর একটি শৃঙ্গ। এই পার্বত্য অঞ্চলটি তিস্তা নদীর পশ্চিম দিকে অবস্থিত। তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল: এই পার্বত্য অঞ্চলটির গড় উচ্চতা কম। এটি পশ্চিমে তিস্তা নদী থেকে পূর্বে বক্সা ও জয়ন্তী পাহাড় পর্যন্ত বিস্তৃত। এই অংশের পর্বতশ্রেণী দুববিন দারার সর্বোচ্চ শৃঙ্গ ঋষিরা 3121 মিটার। চোলা এই অংশের অপর একটি পর্বতশ্রেণী। আলিপুরদুয়ার জেলার উত্তর সীমান্তের পার্বত্য অংশে সিংচুলা পর্বতে রেনিগাঙ্গ 1885 মিটার ও ছোট সিংচুলা 1726 মিটার নামে দুটি পর্বতশৃঙ্গ আছে। বক্সা পাহাড়ের সাংচুলি 1924 মিটার আলিপুরদুয়ারের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আলিপুরদুয়ারের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? বক্সা পাহাড়ের সাংচুলি। পশ্চিমের মালভূমি অঞ্চল, ওয়েস্টার্ন প্লেটু রিজিয়ন। অবস্থান: সমগ্র পুরুলিয়া জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলার পশ্চিম অংশ নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশ। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত হয় একে পশ্চিমের মালভূমি অঞ্চল বলা হয়। ভূপ্রকৃতি: ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুযায়ী মালভূমি অঞ্চলটিকে 3 বিভাগে ভাগ করা যায়, যথা বরাভূম উচ্চভূমি। এটি মালভূমির দক্ষিণ অংশ, স্থানীয় ভাষায় এর নাম বরাভূম। এখানে কিছু পাহাড়ের অবস্থান লক্ষ্য করা যায়। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এরকমই একটা ঢেউ খেলানো পাহাড়, এখানে মাটি কাঁকরযুক্ত। পুরুলিয়া উচ্চভূমি: এটি পশ্চিমবঙ্গের মালভূমি অংশের পশ্চিম অংশ। এখানকার গড় উচ্চতা 300 মিটার। এই অংশেই অযোধ্যা ও বাঘমুন্ডি পাহাড় রয়েছে।
অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু 677 মিটার সমগ্র মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। শুশুনিয়া উচ্চভূমি এই অংশটি মালভূমির উত্তর পূর্বের অংশ। এই অংশ ধীরে ধীরে সমভূমিতে মিশেছে। এখানে বীরভূম জেলার মামাভাগ্নে ও মথুরখালী, বাঁকুড়া জেলার বিহারীনাথ 452 মিটার ও শুশুনিয়া 440 মিটার পাহাড়ের অবস্থান লক্ষ্য করা যায়। এবার একটু দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এক দৃষ্টিতে শিখে নাও। সিঙ্গালীলা শৈলশিরা তথা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু 3630 মিটার। দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ ফালুট 3596 মিটার। তিস্তার পূর্বের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ঋষিলা 3120 মিটার। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু 677 মিটার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ছোটনাগপুর মালভূমির অবশিষ্ট পাহাড় বা টিলাগুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলে। ফরাসি শব্দ তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে। পশ্চিমবঙ্গ ও ভুটানের প্রবেশদ্বার ডুয়ার্স নামে পরিচিত। দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। তাল শব্দের অর্থ হ্রদ বা নিম্নভূমি। সাঁওতাল ভাষা রাঢ় থেকে রাঢ় শব্দের উৎপত্তি। এর অর্থ পাথুরে জমি। রাঢ় সমভূমি অঞ্চলের পশ্চিমে মাটি ক্ষয়ের ফলে বধভূমি বা ব্যাডল্যান্ড সৃষ্টি হয়। এবার সমভূমি দ্য প্লেন্স। উত্তরের পার্বত্য অঞ্চল ও পশ্চিমের মালভূমি অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের বাকি অংশ সমভূমির অন্তর্গত। অবস্থান ও প্রকৃতিগত পার্থক্য অনুযায়ী এখানে প্রধান 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা দেখো, প্রথম ভাগটা হচ্ছে তরাই ডুয়ার্সের সমভূমি। অবস্থান দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ বক্সা জয়ন্তী ছাড়া অংশ নিয়ে গঠিত। ভূপ্রকৃতি তিস্তা নদী এই সমভূমিকে দুটি ভাগে ভাগ করেছে। পশ্চিমাংশ তরাই সমভূমি এবং পূর্বাংশ ডুয়ার্স সমভূমি নামে পরিচিত। হিমালয় থেকে নদীর দ্বারা বয়ে আনা নুড়ি, বালি, পলি, কাকড়ের সঞ্চয় এই সমভূমি সৃষ্টি হয়েছে। ফরাসি শব্দ তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে। তিস্তার পশ্চিমের সমভূমি স্যাঁতসেঁতে হয় পশ্চিমের সমভূমির নাম তরাই হয়েছে। ডুয়ার্স শব্দের অর্থ দুয়ার বা দরজা। এখান থেকে ভুটানে যাওয়ার অনেক রাস্তা আছে, তাই তিস্তার পূর্বাংশ ডুয়ার্স নামে পরিচিত। সমভূমির দ্বিতীয় অংশ শোনো, উত্তরবঙ্গের বা উত্তরের সমভূমি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দক্ষিণ অংশ, সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা নিয়ে এই সমভূমি গঠিত। ভূপ্রকৃতি কেমন এখানকার? উত্তরের সমভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক উপবিভাগ তিনটি হল তাল, বারেন্দ্রভূমি এবং দিয়ারা। কোচবিহার, জলপাইগুড়ির দক্ষিণ অংশে এবং মালদার পশ্চিমের জলাভূমি গঠিত অংশের নাম তাল। ঢেউ খেলানো প্রাচীন পলিমাটি সমৃদ্ধ দক্ষিণ দিনাজপুর ও মালদার পূর্বাংশের নাম বারেন্দ্রভূমি। নবীন পলিমাটি গঠিত মালদা জেলার কালী নদীর দক্ষিণ অংশের নাম দিয়ারা। এবার 3 নম্বর রাঢ় সমভূমি। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পূর্বাংশ নিয়ে রাঢ় সমভূমি গঠিত। রাঢ় শব্দের উৎপত্তি সাঁওতাল ভাষার রাঢ় থেকে, যার অর্থ পাথুরে জমি। এই সমভূমি ল্যাটেরাইট ও লাল মাটিতে সমৃদ্ধ। বদ্বীপ সমভূমি। মুর্শিদাবাদের পূর্বাংশ, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অংশ বাদ দিয়ে এখানে বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের দীঘা বাদ দিয়ে জেলা নিয়ে গঠিত সমভূমি গঠিত। সূক্ষ্ম পলিমাটি সমৃদ্ধ সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু 10 থেকে 15 মিটার। এই সমভূমিকে 1944 সালে প্রফেসর কানন বাগচি 3টি ভাগে ভাগ করেন, যথা মৃতপ্রায় বদ্বীপ, যেখানে বদ্বীপ গঠনের কাজ বন্ধ হয়ে গেছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনার উত্তর অংশ এর অন্তর্গত। পরিণত বদ্বীপ। এই অঞ্চলে বদ্বীপ গঠনের কাজ খুব ধীরে চলে। উত্তর 24 পরগনার দক্ষিণ অংশ, দক্ষিণ 24 পরগনার উত্তর অংশ, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান জেলা পরিণত বদ্বীপের অন্তর্গত। সক্রিয় বদ্বীপ। এই অংশে সমুদ্রগর্ভ ভরাট হয়ে বদ্বীপ গঠনের কাজ চলছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অংশ সক্রিয় বদ্বীপের অন্তর্গত। 5 নম্বর দেখো, সুন্দরবন সমভূমি। দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ পূর্বাংশের 15টি থানা নিয়ে এই সমভূমি গঠিত। সমুদ্রের তলায় পলি সঞ্চিত হয়ে এই সক্রিয় বদ্বীপ সৃষ্টি হচ্ছে। দক্ষিণ দিক ঢালু। এখানকার ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় অবস্থিত। এখানকার প্রতিটি নদী খাল দ্বারা যুক্ত বলে অসংখ্য দ্বীপ বা চরের সৃষ্টি হয়েছে। সাগর দ্বীপ, ফ্রেজারগঞ্জ, লথিয়ান, বালুচরি প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য দ্বীপ। উপকূলের সমভূমি। হুগলি নদীর মোহনার পশ্চিমে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল বরাবর এই সমভূমিটি বিস্তৃত।
এখানকার ভূপ্রকৃতি কেমন? বায়ু ও সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের জন্য এই সমভূমি সৃষ্টি হয়েছে। প্রায় সমতল এই অংশে মাঝে মাঝে বালির ডিবি বা বালিয়াড়ি দেখা যায়। এই অঞ্চলে 10 থেকে 15 মিটার উঁচু বেশ কয়েকটি বালিয়াড়ি দেখা যায়। এদের মধ্যে কাথি বালিয়াড়ি ও দীঘা বালিয়াড়ি প্রধান। এবার দেখো নদ নদী। পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। রাজ্যের বিভিন্ন অংশে অসংখ্য নদী জালের মতো বিস্তার লাভ করে আছে। ভূপ্রকৃতি ও জলবায়ুর মধ্যে বৃষ্টিপাত তারতম্যের জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন নদী গোষ্ঠীর উদ্ভব হয়েছে। নদ নদীর বৈশিষ্ট্যের বিচারে অর্থাৎ নদীর উৎস, প্রবাহের দিক, জল প্রবাহের পরিমাণ, মোহনার বৈশিষ্ট্য প্রভৃতির তারতম্য অনুসারে পশ্চিমবঙ্গের নদ নদীকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা: 1. পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদী অর্থাৎ গঙ্গা, ভাগীরথী ও হুগলি। উত্তরবঙ্গের নদী বা পার্বত্য অঞ্চলের নদী। 3. মালভূমি অঞ্চলের নদী। 4. পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদীসমূহ এবং 5. সুন্দরবন অঞ্চলের নদ নদী। প্রথমে দেখো 1 নম্বর, পশ্চিমবঙ্গের মধ্যভাগের নদ নদী অর্থাৎ গঙ্গা, ভাগীরথী ও হুগলি। ভারতের জাতীয় নদী গঙ্গার 2510 মিটার প্রবাহ পথের 20 কিলোমিটার পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমানা দিয়ে প্রবাহমান। গঙ্গা বিহারের রাজমহল পাহাড় অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভগবানগোলায় 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে এবং অপ্রধান শাখাটি দক্ষিণবঙ্গের একেবারে মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রথমে ভাগীরথী ও পরে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গার দক্ষিণে দক্ষিণবঙ্গের নদী ব্যবস্থা গঙ্গারই শাখা ভাগীরথী হুগলি নদী দ্বারা সম্পর্কিত। ভাগীরথী হুগলির প্রবাহ 500 কিলোমিটার প্রবাহ পথ পশ্চিমবঙ্গের প্রধান নদী হিসেবে স্বীকৃত। ভাগীরথী হুগলির ভাগীরথী অংশ বরফগলা জলে পুষ্ট, কিন্তু হুগলি অংশ বরফগলা ও জোয়ারের জলে পুষ্ট। ভাগীরথীর সাথে এই অংশে অসংখ্য উপনদী এসে মিলিত হয়েছে, যেমন অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ প্রভৃতি। ভাগীরথীর অসংখ্য শাখা নদী রয়েছে, যেমন বিদ্যাধরী, মাতলা, গোসাবা প্রভৃতি। ভাগীরথীর বাম তীরের উপনদী জলঙ্গি ও মাথাভাঙ্গা পদ্মার শাখা নদী। এবার উত্তরবঙ্গের নদ নদী বা পার্বত্য অঞ্চলের নদ নদী। পশ্চিমবঙ্গের উত্তর সুউচ্চ হিমালয় পর্বত থেকে অসংখ্য নদী উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। প্রধান নদীগুলি হল মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক, সংকোষ প্রভৃতি। এই নদীগুলির অধিকাংশই বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পদ্মার সাথে মিলিত হয়েছে। মহানন্দা 370 কিলোমিটার দার্জিলিং এর ডাউহিল পাহাড় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণে ও দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে পদ্মা নদীর সাথে মিলিত হয়েছে। মেচি, বালাসন, রত্না ও কঙ্কাই মহানন্দার 4টি প্রধান উপনদী। তিস্তা 411 কিলোমিটার উত্তরবঙ্গের প্রধান নদী। সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। রংপো, রঙ্গিত, লিস, চেল এর প্রধান উপনদী। পর্বত পাদদেশ বা তরাই ডুয়ার্স অঞ্চলে এই নদী প্রায় প্রতি বছর প্রবল বন্যা সৃষ্টি করে বলে একে ত্রাসের নদী বলে। জলঢাকা 186 কিলোমিটার। সিকিমের দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ জলঢাকা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনার সাথে মিলিত হয়েছে। মূর্তি, দুদুয়া, মুজনাই প্রভৃতি এই নদীর উপনদী। তোরসা তিব্বত ও ভুটান সীমান্তে চুম্বি উপত্যকায় উৎপন্ন তোরসা নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে যমুনার সাথে মিলিত হয়েছে। তোরসার মোট 358 কিলোমিটার দৈর্ঘ্য প্রবাহের পথের মাত্র 145 কিলোমিটার পশ্চিমবঙ্গে প্রবহমান। তোরসার প্রধান 2টি উপনদী হল হলং ও কালজানি। এবার উত্তরবঙ্গ বা পার্বত্য অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য একটু জেনে নাও। বৈশিষ্ট্য 1. চিরপ্রবাহী। পর্বতের বরফ গলা বৃষ্টির জলে পুষ্ট বলে নদীগুলো চিরপ্রবাহী। পূর্ববর্তী নদ। প্রবাহ পথে গভীর গিরিখাত প্রমাণ করে নদীগুলি পূর্ববর্তী নদী। পাদদেশ প্রবাহ। পর্বতের পাদদেশে নদীগুলির গভীরতা কম কিন্তু বিস্তার বেশি। বন্যা। নদীগুলির বন্যাপ্রবণ মধ্য বা নিম্ন প্রবাহ। অধিকাংশ নদীর মধ্য বা নিম্ন প্রবাহ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। মালভূমি অঞ্চলের নদ নদী বা পশ্চিমাঞ্চলের নদ নদী। পশ্চিমবঙ্গের পশ্চিমে অনুচ্চ ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন অসংখ্য নদী পূর্বমুখী হয়ে ভাগীরথী হুগলি নদীর সাথে মিশেছে। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা এই অঞ্চলের প্রধান নদী। দামোদর 542 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী দামোদর। ঝাড়খণ্ডের পালাউ জেলার
খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া, বর্ধমান ও হুগলি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ভাগীরথীতে এসে মিলিত হয়েছে। বরাকর, কোনার, বোকারো প্রভৃতি উপনদীগুলির মধ্যে বরাকর দামোদরের প্রধান উপনদী। দামোদর পরিকল্পনার আগে নদীটিকে বাংলার দুঃখ বলা হতো। অজয় 276 কিলোমিটার, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় উৎপন্ন হয়ে বর্ধমান ও বীরভূম জেলার সীমানা বরাবর পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। হিংলো কুনুর এর উপনদী। রূপনারায়ণ 254 কিলোমিটার, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হল রূপনারায়ণ নদ। দ্বারকেশ্বর নদ ঘাটালের কাছে শিলাবতীর কাছে সাথে মিলিত হয়েছে এবং মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে নূরপুরের কাছে হুগলি নদীর সাথে মিশেছে। ময়ূরাক্ষী 241 কিলোমিটার, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা এই নদীটির উৎস। বক্রেশ্বর ও কোপাই নদীর মিলিত প্রবাহ ময়ূরাক্ষী। ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর ও কোপাই এই নদীর প্রধান উপনদী। হলদি নদী কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নদী পূর্ব মেদিনীপুরের হুগলি নদীর সাথে মিলিত হয়েছে। সুবর্ণরেখা 477 কিলোমিটার, সুবর্ণরেখা ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার প্রায় সীমানা দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এবার মালভূমি অঞ্চলের নদ নদীগুলির একটু বৈশিষ্ট্য জানো। প্রকৃতি অনুচ্চ পাহাড় বা মালভূমি থেকে উৎপন্ন হয় এবং বৃষ্টির জলে পুষ্ট বলে নদীগুলি চিরপ্রবাহী নয়। বন্যা প্রবণতা পলি দ্বারা উপত্যকা ভরাট থাকায় নদীগুলি বন্যাপ্রবণ। জলবিদ্যুৎ উৎপাদন মালভূমির খাড়া ঢালের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি খরস্রোতা হয় জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। নদীখাত অগভীর ও প্রশস্ত। পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদীসমূহ বা ভাগীরথীর পূর্ব দিকের নদীসমূহ। ভাগীরথীর পূর্ব দিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মধ্য দিয়ে কয়েকটি নদী প্রবাহিত। এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হল জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ইছামতি প্রভৃতি। মাথাভাঙা ও জলঙ্গি বাংলাদেশের পদ্মা থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ভাগীরথীর সাথে মিশেছে। মাথাভাঙার একটি শাখা ইছামতি নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। অন্য শাখাটি চুনি নামে ভাগীরথী হুগলিতে মিলিত হয়েছে। পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য একটু জানো। উৎস এই অঞ্চলের নদীগুলি পদ্মার শাখা নদী। প্রকৃতি সারা বছর জল থাকলেও বর্ষাকাল ছাড়া নদীগুলিতে জলের প্রবাহ কম। বন্যা প্রবাহপথ মজে যাওয়ার কারণে বর্ষাকালে বন্যা হয়। এবার সুন্দরবন অঞ্চলের নদ নদী। সুন্দরবন অঞ্চলে নাতিদীর্ঘ অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে। গোসাবা, পিয়ালি, মাতলা, বিদ্যাধরী, ঠাকুরান, রায়মঙ্গল, কালিন্দী, সপ্তমুখী প্রভৃতি এই অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদী। সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য প্রবাহপথ মজে যাওয়া নদীগুলির উচ্চ প্রবাহে অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। 2. নদী জল নদীগুলি জোয়ারের জলে পুষ্ট। নিম্ন প্রবাহ জোয়ার ভাটার প্রভাবে নদীগুলির নিম্ন প্রবাহের অস্তিত্ব বজায় আছে। উপত্যকা নদী উপত্যকায় জোয়ারের প্রভাবে চওড়া খাড়ির সৃষ্টি হয়েছে। জলের প্রকৃতি নদীগুলির জল লবণাক্ত। এরপরে পশ্চিমবঙ্গের জল সম্পদের সংক্ষিপ্ত পরিচয়। ব্রিফ ওভারভিউ অফ ওয়াটার রিসোর্সেস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ জল সমৃদ্ধে সমৃদ্ধ রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের হিসেবে এই রাজ্যে জল সম্পদের মোট পরিমাণ 147.5 লক্ষ হেক্টোমিটার। ভারতে মোট জলসম্পদের প্রায় 7.5% এই রাজ্যে উপস্থিত। পশ্চিমবঙ্গের জলসম্পদের মুখ্য দুটি ভাগ ভূগর্ভস্থ জল এবং ভৌম বা ভূগর্ভস্থ জল। একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল। দুটি ভাগ, একটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ জল এবং 2 হচ্ছে ভৌম বা ভূগর্ভস্থ জল। পশ্চিমবঙ্গের ভূপৃষ্ঠস্থ জলের উপস্থিতি 132.29 লক্ষ হেক্টোমিটার। রাজ্যে ভূপৃষ্ঠস্থ জলের ব্যবহার বেশি। ভৌম জলের উপস্থিতি 14.6 লক্ষ হেক্টোমিটার। এই জলের ব্যবহার কম। এবার দেখো জলসম্পদ। ভূপৃষ্ঠস্থ জলকে দুভাগে আছে, প্রবাহমান জল আর স্থির জল। আর ভূগর্ভস্থ জল আবহিক জল, মহাসাগরীয় জল, সহজাত জল, উৎসারিত জল। ভূপৃষ্ঠস্থ জল মাটির উপরে সঞ্চিত জলকে ভূপৃষ্ঠস্থ জল বলে। এই জল 2 ধরনের, প্রবাহমান জল ও স্থির জল। প্রবাহমান জল কাকে বলে? রাজ্য সন্নিহিত বঙ্গোপসাগরের মহীসোপান পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক জল প্রবাহিত নদী ও খালের জলকে প্রবাহমান জল বলে। স্থির জল প্রধানত চারদিকে স্থল বেষ্টিত নিচু স্থানে সঞ্চিত জলকে স্থির জল বলে। এবার দেখো প্রবাহ জল আর স্থির জলের মধ্যে পার্থক্য একটু শুনে নাও, তাহলে আরো ক্লিয়ার ধারণা হবে। অবস্থান প্রবাহ জল স্থল বেষ্টিত নয়, স্থির জল স্থল বেষ্টিত। ক্ষেত্রমান
প্রবাহমান জলের ক্ষেত্রমান বেশি, স্থির জলের ক্ষেত্রমান কম। ব্যবহার: প্রবাহমান জলের ব্যবহার বহুমুখী, জলবিদ্যুৎ উৎপাদনে মুখ্য ব্যবহার দেখা যায়। স্থির জলের বহুমুখী ব্যবহার কম, এই জল গৃহস্থালী, সেচের কাজ এবং মৎস্য চাষের কাজে ব্যবহার হয়। দূষণ: প্রবাহমান জলের দূষণ সম্ভাবনা কম, স্থির জলের দূষণ সম্ভাবনা বেশি। এবার দেখো ভূগর্ভস্থ জল। ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত ও প্রবাহমান জলরাশিকে ভূগর্ভস্থ জল বলে। অধঃক্ষেপণের জল ভূগর্ভে সঞ্চিত হয়ে আবহিক জল সৃষ্টি হয়। সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সামুদ্রিক জল প্রবেশ করে ভূগর্ভে মহাসাগরীয় জল সঞ্চিত হয়। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরের ভাঁজের মধ্যে থেকে গিয়ে সৃষ্টি হয় সহজাত জল। অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তরে কিছু গ্যাস রূপান্তরিত হয়ে উৎসারিত জল সৃষ্টি হয়। এবার দেখো নদ নদী, খাল, কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহার এবং অতি ব্যবহারের গুণাগুণ। নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহার: একাধিক উদ্দেশ্যে নদ নদী ও খালের জলের ব্যবহারকে জলের বহুমুখী ব্যবহার বলা হয়। নদ নদী ও খালের জলের বহুমুখী ব্যবহারের সুবিধা: জনসংখ্যা দ্রুত বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নতির সাথে জলের চাহিদা বেড়েছে। জল বর্তমানে নানান প্রয়োজনে ব্যবহার হচ্ছে, যেমন জলসেচ। বছরে একের বেশিবার চাষের জন্য জলসেচ প্রয়োজন। জলসেচের কাজে নদী ও খালের জলের বহুল ব্যবহার দেখা যায়। বন্যা নিয়ন্ত্রণ: স্থলভাগের অতিরিক্ত জল খাল ও নদীর মাধ্যমে সমুদ্রে মেশে খাল ও নদী খাত বন্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। জলবিদ্যুৎ উৎপাদন: নদী ও খালের উপর বাঁধ নির্মাণ করে জলের গতিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। জলপথ পরিবহন: সমভূমি বা নিম্ন প্রবাহে নদী জলপথ পরিবহনের মাধ্যম হিসেবে কাজ করে। পানীয় জল: নদীর জল পরিশোধন করে পানীয় জল রূপে ব্যবহার করা হয়। শিল্পে জল সরবরাহ: নদী ও খালের জল শিল্পে ব্যবহার হয়। মাছ চাষ: পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের নদীতে মিষ্টি জলের মাছ এবং সুন্দরবন অঞ্চলের নদীতে নোনা জলের মাছ চাষ হয়। নদী ও খালের জলে ভেড়ি তৈরি করে মাছ চাষ করা হয়। নদী বাঁধের পিছনের জলাশয়েও মাছ চাষ হয়। পর্যটন: নদীর ওপর নির্মিত পরিকল্পনা বাঁধকে কেন্দ্র করে এবং নদীর ওপর ভাসমান অবস্থায় পর্যটন শিল্প গড়ে ওঠে। নদীর পাড়ে গড়ে ওঠা মন্দির, নদীতে পুণ্যস্নান প্রভৃতি পর্যটনে নদীর ভূমিকা রূপে গণ্য হয়। এবার নদ নদী ও খালের জলের বহুমুখী অতি ব্যবহারের অসুবিধা: যৌথ প্রক্রিয়া: অতিরিক্ত জলসেচের কারণে মাটির এ স্তরের খনিজ বি স্তরে চলে যায়। মাটির উপরের স্তর খনিজহীন ও অনুর্বর হয়। নাব্যতা হ্রাস: নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহার করলে জলের গতি হ্রাস পায়, প্রচুর পলি সঞ্চয় হয়। পলি সঞ্চয়ে নদী খাত ভরাট হয়ে যাওয়ায় নদীর নাব্যতা হ্রাস পায়। দূষণ: জলপথ পরিবহনে পরিবহন মাধ্যমগুলির কারণে জলের দূষণ মাত্রা বেড়ে যায়। ব্যয়বহুল: নদী বা খালের জলকে পানীয় জলে পরিণত করতে অনেক বেশি অর্থ ব্যয় হয়। ব্যবহারযোগ্যতা হ্রাস: শিল্প বর্জ্য অপরিশোধিত অবস্থায় নদী ও খালে মিশলে নদী ও খালের জলের ব্যবহারযোগ্যতা হ্রাস পায়। ব্যবহার অনুপযোগী: ধর্মীয় শহরে ধর্মীয় উপাচারের সামগ্রী বিবেচনাহীনভাবে নদীতে নিক্ষেপ নদী জলকে ব্যবহারের অযোগ্য করে তোলে। এবার দেখো কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহার। ভূগর্ভ থেকে মেশিনের সাহায্যে বা স্বয়ংক্রিয়ভাবে ভূপৃষ্ঠে ভৌমজল উত্তোলিত হয়। ভৌমজলকে বহুমুখী উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের সুবিধা দেখো। ভূপৃষ্ঠস্থ জলের অভাবযুক্ত অঞ্চলগুলিতে কূপ ও ভৌমজলের উপর নির্ভরতা বেশি। কূপের জল এবং ভৌমজলের নিম্নমুখী সুবিধা আমরা পেয়ে থাকি। সারা বছর কৃষিকাজ: কূপের জলের সাহায্যে সারা বছর কৃষিকাজ করা হয়। প্রক্রিয়াকরণ শিল্পে: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ভৌমজলের ব্যবহার হয়। আইসক্রিম কারখানায় ভৌমজলের ব্যবহার এর উদাহরণ। পানীয়: ভৌমজল পানি হিসেবে ব্যবহার হয়। কলকাতার কিছু অংশ বাদ দিলে বাকি পশ্চিমবঙ্গবাসী ভৌমজল দ্বারা পানীয় জলের চাহিদা মেটায়। উদ্ভিদ: ভৌমজল দ্বারা উদ্ভিদ শারীরবৃত্তীয় কাজ করে। গৃহস্থালী: রান্না, বাসন ধোয়া, ঘর পরিষ্কার প্রভৃতি গৃহস্থালীর কাজে ভৌমজল ব্যবহৃত হয়। স্নানের কাজে ভৌমজল ব্যবহার করা হয়। উষ্ণ প্রস্রবণের জল স্নানের জন্য বিশেষ উপযোগী। পৌরসভা: বেশিরভাগ পৌরসভাতে ভৌমজল দ্বারা পানির জলে সরবরাহ করা হয়। কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহার ও অতি ব্যবহারের অসুবিধা: জলপীঠ অবনমন: সেচের কাজে ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ভৌম জলপীঠ নেমে যাওয়ার মুখ্য কারণ। আর্সেনিক বৃদ্ধি: ভৌমজলের অতিরিক্ত উত্তোলনে আর্সেনিকের মাত্রা বাড়ছে। ভৌম গহ্বর: অতিরিক্ত ভৌমজল উত্তোলনে পৌর এলাকায় ভৌম গহ্বর সৃষ্টি হয়।
এবার পশ্চিমবঙ্গের জলবায়ু, ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এই রাজ্যের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক সমূহ হল: 1. অক্ষাংশের বিস্তার 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর অক্ষরেখার মধ্যে পশ্চিমবঙ্গ অবস্থিত। কর্কটক্রান্তি রেখা রাজ্যের মাঝ বরাবর প্রসারিত থাকায় উত্তরে উপক্রান্তীয় এবং দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে। উচ্চতা: প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়লে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। পার্বত্য অঞ্চলে উচ্চতার কারণে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। সমভূমি অঞ্চলে কর্কটক্রান্তি রেখার উত্তরে উপক্রান্তীয় এবং দক্ষিণে ক্রান্তীয় জলবায়ু লক্ষ্য করা যায়। হিমালয়ের অবস্থান। হিমালয়ের অবস্থান পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 1. শৈলক্ষে বৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবতে হিমালয় পর্বত বাধা সৃষ্টি করে শৈলক্ষে বৃষ্টি ঘটায়। শীতলতা হ্রাস। সাইবেরিয়ার শীতল বায়ুর প্রভাবতে বাধা হয়ে হিমালয় পর্বত রাজ্যকে ঠান্ডার হাত থেকে রক্ষা করে। সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র নিকট থাকায় দীঘা, কাঁথি, হলদিয়ায় জলবায়ু সমভাবাপন্ন। সমুদ্র থেকে দূরে অবস্থানের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জলবায়ু চরম ভাবাপন্ন। মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের সময় রাজ্যে গ্রীষ্মকালীন আর্দ্র জলবায়ু দেখা যায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের সময় রাজ্যে শীতকালীন শুষ্ক জলবায়ু দেখা যায়। এবার পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল ও উপকূলীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য বিস্তার। শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং ও কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলার উত্তর অংশ এবং আলিপুরদুয়ার জেলার উত্তর ও উত্তর পূর্বাংশে কিছু এলাকা এই জলবায়ুর অন্তর্গত। উষ্ণতা এই অঞ্চলের, এটা হচ্ছে পার্বত্য অঞ্চলের জলবায়ু। দেখো পার্বত্য অঞ্চলের উষ্ণতা কি? এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াস হলেও কোনো কোনো অঞ্চলে উষ্ণতা 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি -2 ডিগ্রি থেকে -4 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। শীতকালে কোথাও কোথাও তুষারপাত হয়। বৃষ্টিপাত। দার্জিলিং পার্বত্য অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 300 সেন্টিমিটার। আলিপুরদুয়ারের ডুয়ার্স অংশে 400 সেমির কাছাকাছি বৃষ্টিপাত হয়। পার্বত্য অঞ্চলে আর্দ্রতম স্থান বক্সার ডুয়ার্সে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 455 সেন্টিমিটার। বিশেষ বৈশিষ্ট্য: শরৎকালে আবহাওয়া মনোরম প্রকৃতির, আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকে। শীতকালে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ ঘটে। এবার মালভূমি অঞ্চলে জলবায়ু কেমন? বিস্তার: সমগ্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও বাঁকুড়া জেলার পশ্চিমাংশ এই জলবায়ুর অন্তর্গত। উষ্ণতা: গ্রীষ্মকালীন উষ্ণতা প্রায় 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের আসানসোল পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। এই অঞ্চলের শীতকালীন গড় উষ্ণতা প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত: বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য অংশের তুলনায় কম। বার্ষিক গড় বৃষ্টিপাত 140 থেকে 150 সেন্টিমিটার। বিশেষ বৈশিষ্ট্য: শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার ফারাক বা প্রসার বেশি। পূর্ব থেকে পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায়। গ্রীষ্মের দুপুরে উষ্ণ লু বায়ু প্রবাহিত হয়। উপকূলীয় অংশের জলবায়ু বিস্তার: পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত। উষ্ণতা: গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। শীতকালীন উষ্ণতা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত: উপকূলীয় অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 150 থেকে 200 সেন্টিমিটার। বিশেষ বৈশিষ্ট্য: গ্রীষ্মে মাঝে মাঝে নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড় কখনো কখনো উপকূলীয় অঞ্চলে ভীষণ ক্ষতি করে। এবার পশ্চিমবঙ্গের ঋতু, সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, ঋতু পরিবর্তন, স্থানভেদে ভিন্ন জলবায়ু, স্থানীয় বায়ু প্রবাহ, বায়ু প্রবাহের ঋতুভেদে বিপরীত মুখ প্রভৃতি জলবায়ুগত বিষয় মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মৌসুমী বায়ু প্রবাহের উপর পশ্চিমবঙ্গের প্রধান 4টি ঋতু নির্ভরশীল। 4টি ঋতু ও ঋতুগুলির জলবায়ুগুলোর বৈশিষ্ট্য যথাক্রমে: 1. গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের আগের সময়কাল। গ্রীষ্মে মালভূমি অঞ্চলের উপর সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রের দিকে উত্তর পশ্চিম দিক থেকে আসা প্রবল ঝড় বৃষ্টিকে কালবৈশাখী বলে। উত্তর পশ্চিম দিক থেকে ঝড় আসায় কালবৈশাখী ইংরেজিতে নর ওয়েস্টার্ন বলে। আমাদের রাজ্যে মাঝে মাঝে মালভূমি অঞ্চলের গ্রীষ্মকালে লু বয়। লু এক ধরনের গরম প্রবল বাতাস। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে স্থানভেদে উষ্ণতার তারতম্য হয়, যেমন দুর্গাপুর, আসানসোল 48 ডিগ্রি সেন্টিগ্রেড, পুরুলিয়ায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড, দার্জিলিংয়ে 15 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তোরাং
পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোথায়? পুরুলিয়ার তোরাং পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান। বর্ষাকাল জুন থেকে আগস্ট বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহকাল। বর্ষাকালে মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা দ্বারা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে সারা বছর মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর আগমনেই হয়। মৌসুমী বায়ুর আগমনে পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্সে সর্বাধিক 455 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা দার্জিলিং বাৎসরিক 95 সেন্টিমিটার বৃষ্টিযুক্ত। পুরুলিয়ার সুইসা পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া। বর্ষা এবং শরৎকালে পশ্চিমবঙ্গে সন্নিহিত সমুদ্রে সৃষ্ট গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের কারণে মাঝারি থেকে প্রবল বর্ষণ হয়। শরৎকাল মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য নভেম্বর বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। শরৎকালে ভারতীয় উপমহাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ুর প্রত্যাগমন করে। এই সময় শুষ্ক প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সাথে আর্দ্র সামুদ্রিক বায়ুর সংঘর্ষে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনের জন্য দক্ষিণবঙ্গে সৃষ্ট প্রবল ঝড় বৃষ্টিকে আশ্বিনের ঝড় বলে। এই ঝড়ের প্রভাবে সর্বাধিক দেখা যায় দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহকাল। শীতকালে উত্তর পশ্চিম ভারতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের প্রভাব দেখা যায়। এই ঘূর্ণাবর্তের দ্বারা কোনো কোনো বছর পশ্চিমবঙ্গের শীতকালীন আবহাওয়া বিঘ্নের অবস্থাকে পশ্চিমী ঝামেলা বলে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জানুয়ারি শীতলতম মাস। উচ্চতার কারণে উষ্ণতা হ্রাস পাওয়ায় সান্দাকফু শৃঙ্গই পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। এবার পশ্চিমবঙ্গের জলবায়ু একদৃষ্টিতে। 1874 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত কলকাতার আলিপুর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসে পশ্চিমবঙ্গের জলবায়ু পরিসংখ্যান সংরক্ষিত হয়। 1. পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1656 সালে প্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন। আরবি শব্দ মৌসিম অর্থে ঋতু থেকে মৌসুমী কথাটি এসেছে। মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। পুরুলিয়া পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা। শুষ্কতম স্থান পুরুলিয়ার সুইসা 95 সেন্টিমিটার। মে মাসে পশ্চিমবঙ্গের উষ্ণতম মাস। পুরুলিয়ার তোরাং এই রাজ্যে উষ্ণতম স্থান। জানুয়ারি পশ্চিমবঙ্গের শীতলতম মাস। সান্দাকফু এই রাজ্যের শীতলতম স্থান। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আলিপুর জেলার বক্সা ডুয়ার্সে 455 সেন্টিমিটার। গ্রীষ্মের শুরুতে পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় দেখা যায়। পশ্চিমবঙ্গে শরৎকালে আশ্বিনের ঝড় দেখা যায়। জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব প্রকট হওয়ায় পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা রাজ্যের মোট বৃষ্টিপাতের 90% ঘটে। গড় বৃষ্টিপাত 175 সেন্টিমিটার। এবার দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। ইম্প্যাক্ট অফ মনসুন অন ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে প্রসারিত। জলবায়ুর বেশিরভাগ উপাদান মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত। পশ্চিমবঙ্গের জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জল প্রকৃতির জলবায়ু বলে। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। 1. বৃষ্টিপাত। মোট বৃষ্টিপাতের প্রায় 90% পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঘটে। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের সময় পশ্চিমবঙ্গে বৃষ্টিহীন শুষ্ক জলবায়ু বিরাজ করে। উষ্ণতা জুনের দ্বিতীয় সপ্তাহে প্রচণ্ড উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। মৌসুমী বৃষ্টিপাত দ্বারা তৎক্ষণাৎ পশ্চিমবঙ্গে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। ঋতু পরিবর্তন সূর্যের আপাত পরিক্রমণ এবং মৌসুমী বায়ুর আগমন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং মৌসুমী বায়ু প্রত্যাগমন উত্তর পূর্ব মৌসুমী বায়ু এর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করা হয়। গ্রীষ্মকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ঠিক আগের সময়। বর্ষাকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহকাল। শরৎকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। শীতকাল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রবাহকাল। বায়ু প্রবাহ স্থলভাগে নিম্নচাপ এবং জলভাগে উচ্চচাপ বিরাজ করায় এপ্রিল থেকে আগস্ট মাসে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। 15 অক্টোবরের পর জলভাগে নিম্নচাপ ও স্থলভাগে উচ্চচাপ বিরাজ করায় উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। আর্দ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উৎপত্তি স্থল ও প্রবাহপথ
জলভাগ, তাই গ্রীষ্ম জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতে উৎপত্তিস্থল ও প্রভাবক স্থলভাগ হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহকালে পশ্চিমবঙ্গ শুষ্ক থাকে। অসম বৃষ্টিপাত, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ও বন্টন নির্ধারিত হয়। পশ্চিমবঙ্গের উত্তর হিমালয় পর্বত ছাড়া মৌসুমী বায়ুর প্রবাহপথে বাধা দেওয়ার মতো কোনো পর্বত দক্ষিণবঙ্গে নেই। এই কারণে উত্তরবঙ্গে বার্ষিক গড় বৃষ্টিপাত 300 থেকে 500 সেন্টিমিটার, দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেন্টিমিটার এবং পশ্চিমে মালভূমি অঞ্চলে 100 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। খরা ও বন্যা নিয়ন্ত্রণ, 15 জুন পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে। মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে দেরিতে প্রবেশ করলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়, আবার মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে দ্রুত প্রবেশ করলে অধিক বৃষ্টিপাতে বন্যা সৃষ্টি হয়। ভিন্ন কৃষি পদ্ধতি, হিমালয় পর্বতে বাধা পেয়ে মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অধিক বৃষ্টির জন্য পর্বত ঢালে চা, কমলালেবু চাষ হয়। সমভূমিতে মাঝারি বৃষ্টিপাতে ধান চাষ হয়। মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতে গম ও রবি শস্যের চাষ হয়। এবার দেখো মানুষের জীবনে মুখ্য 4টি ঋতুর প্রভাব: উষ্ণ শুষ্ক গ্রীষ্মকাল ও উষ্ণ আর্দ্র বর্ষাকাল। মানুষের জীবনে গ্রীষ্ম বর্ষা প্রভাব দেখো। কর্মক্ষমতা, গরমের কারণে মানুষ ক্লান্ত হয়, এই 2 ঋতুতে কর্মক্ষমতা হ্রাস পায়। রোগ প্রবণতা, শুষ্ক গ্রীষ্মকাল এবং উষ্ণ আর্দ্র বর্ষাকালে মানুষের বিভিন্ন প্রকার জলবাহিত রোগ যথা আন্ত্রিক, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিসের কবলে পড়ে। এই সময় মানুষ নানা রকম ভাইরাস ঘটিত জ্বরে আক্রান্ত হয়। পোশাক, অত্যন্ত গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ হালকা সুতির পোশাক পরে। উৎপাদিত ফসল, ফুল ও ফল, গ্রীষ্মের শেষে রবি ধান কাটা এবং বর্ষার প্রথমে আমন ধান বোনা হয়। ঝিঙে, ঢেঁড়স, লাউ, পটল, উচ্ছে এই সময়ের উল্লেখযোগ্য সবজি। আম, জাম, কাঁঠাল, আনারস, আঙ্গুর, তরমুজ, পেয়ারা, সবেদা, শসা, পেঁপে প্রভৃতি এই 2 ঋতুর উৎপাদিত ফল। বেল, জুঁই, গন্ধরাজ ও রজনীগন্ধা এই সময়ের উল্লেখযোগ্য ফুল। খাদ্যাভ্যাস, এই 2 ঋতুতে মানুষের খাওয়ার ইচ্ছা কমে যায়। ঘুম কম হওয়ার কারণে হজমের সমস্যা দেখা দেয়। সবাই হালকা ঝোল, মাছ, ডাল, চাটনি পছন্দ করে। উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। স্থানভেদে উৎসবের চরিত্র ভিন্ন ভিন্ন, তবু এই সময়ের উল্লেখযোগ্য উৎসব হল ঝাঁপ, চড়ক এবং পবিত্র রমজান ইত্যাদি। এবার দেখো মৃদু উষ্ণ শরৎকাল ও শুষ্ক শীতল শীতকাল। মানব জীবনে তার প্রভাব: কর্মক্ষমতা, শীত ও শরৎকালে মানুষের ক্লান্তি কম হয়, এই 2 ঋতুতে মানুষের কর্মক্ষমতা বাড়ে। রোগ প্রবণতা, ধুলোবালির কারণে শীতকালে বাতাসের ঘনত্ব বেড়ে যায়, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা যায়। পোশাক, সবাই শীতের পোশাক পরে। দার্জিলিং ও আলিপুরদুয়ারে শীতের মাত্রা এই সময় বেশি হয়। উৎপাদিত ফসল, ফল ও ফুল, শরতে আমন ধান পাকে। উল্লেখযোগ্য সবজি হল বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, আলু, গম, গাজর, বিট, মূলো প্রভৃতি। আপেল, কমলালেবু, খেজুর উল্লেখযোগ্য ফল। খেজুর গুড়, পাটালি, মোয়া শীতকালে পাওয়া যায়। গাঁদা, ডালিয়া ও গোলাপ উল্লেখযোগ্য ফুল। খাদ্যাভ্যাস, শরৎ ও শীতের ফসল দেখলেই বোঝা যায় এই সময় পশ্চিমবঙ্গবাসী আরও খাদ্যরসিক হয়ে ওঠে। এই সময় ঘুম ভালো হয়, তাই হজমা ভালো হয়, মানুষের খাওয়া দাওয়ার রুচি আসে। উৎসব, এই 2 ঋতুতে নবান্ন, দুর্গাপুজো, পৌষ পার্বণ, ঈদের মতো খুশির উৎসব হয়। পশ্চিমবঙ্গের মাটি, সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল। ভূপৃষ্ঠে শিথিল শিলাচূর্ণ, বিয়োজিত জৈব পদার্থ, জলীয় দ্রবণ, বায়ু দ্বারা গঠিত সূক্ষ্ম পদার্থ, হালকা ও শিথিল স্তরকে মাটি বলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে আদি শিলা, ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণীজগৎ এবং সময়ের তারতম্যে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার মাটি অঞ্চল গড়ে উঠেছে। এবার পশ্চিমবঙ্গের মাটি এক দৃষ্টিতে দেখো। ভারতের মাটি গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। 2. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মাটি পর্জল প্রকৃতির। 3. পশ্চিমবঙ্গের মালভূমির পশ্চিমের মাটি ল্যাটেরাইট প্রকৃতির। লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতি বেশি হয়, এই মাটি লাল। ইটের মতো শক্ত ল্যাটেরাইট মাটি নামটি ল্যাটিন শব্দ ল্যাটার অর্থে ইট থেকে এসেছে। 4. নদী তীরের নতুন পলিমাটিকে খাদার বলে। নদী থেকে দূরের প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। 5. দার্জিলিং পার্বত্য অঞ্চলের তিস্তা নদীর বাদিকের পার্বত্য পাদদেশে তরাই অঞ্চলের নুড়ি ও কাকের মেশা মাটিকে ভাবর বলে। মাটির শ্রেণী, অবস্থান, উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলো দেখো।
এক, পলি বা সমভূমি অঞ্চলের মাটি। অবস্থান পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ও উপকূলীয় অংশ বাদে উত্তর দিনাজপুর থেকে বাকি দক্ষিণবঙ্গ পর্যন্ত এই মাটি অঞ্চল গড়ে উঠেছে। উৎপত্তি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল জুড়ে প্রায় 90% অঞ্চল পলিমাটি দ্বারা গঠিত। অঞ্চলভেদে এই পলিমাটি নবীন, প্রাচীন, তরাই, ডুয়ার্স অঞ্চলের পলিমাটি, লবণাক্ত ও জলভূমির পলিমাটিতে বিভক্ত। অবস্থান অনুযায়ী উল্লেখযোগ্য পলিমাটিগুলি হল খাদার, নদী তীরের নতুন পলিমাটিকে খাদার বলে। ভাঙ্গার, নদী থেকে দূরের প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে। ভাবর, হিমালয়ের পাদদেশ তথা তরাই অঞ্চলের নুড়ি কাকরযুক্ত পলিমাটিকে ভাবর বলে। বৈশিষ্ট্য এক, গঠন খনিজ কণা এবং সূক্ষ্ম পলিকণা দ্বারা এই মাটি গঠিত। দুই, খনিজ, এই মাটি ফসফরাস, পটাশিয়াম ও জৈব পদার্থ সমৃদ্ধ। অপরিণত, পরিবাহিত হয়ে সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয় এই মাটির স্তর স্পষ্ট নয় বা অপরিণত প্রকৃতির। জল ধারণ ক্ষমতা, মাটির কণা সূক্ষ্ম হয়, গ্রথন দৃঢ়, তাই এই মাটির জল ধারণ ক্ষমতা বেশি। পর্জল বা পার্বত্য অঞ্চলের মাটি। অবস্থান সমগ্র দার্জিলিং ও কালিম্পং জেলা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার উত্তরাংশে এই মাটি দেখা যায়। উৎপত্তি অত্যাধিক বৃষ্টিপাতে উপরের লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষার জাতীয় পদার্থ দ্রবীভূত ও অপসারিত হয়ে নিচের স্তরে হার্ড প্যান গড়ে ওঠে। ফলে মাটির উপরের স্তরে জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ অম্লধর্মী পর্জল মাটি গড়ে ওঠে। এই মাটি ধূসর বা হালকা বাদামি বর্ণের, নুড়ি ও পাথরযুক্ত, ভৌত ক্ষয় যুক্ত ও ধসপ্রবণ। বৈশিষ্ট্য এক, উপাদান, এই মাটি জৈব পদার্থ ও বালি সমৃদ্ধ। দুই, রং ধূসর বা হালকা বাদামি রঙের হয়, অনুর্বর। খনিজ পদার্থ ধৌত প্রক্রিয়ায় অপরিশোধিত হয়, এই মাটি অনুর্বর। চার, স্তর, পাহাড়ের ঢালে সঞ্চিত হয়, এই মাটির স্তর পাতলা ও নুড়িযুক্ত হয়। স্থানান্তর, অপসারণ ও ধসের মাধ্যমে মাটি দ্রুত স্থানান্তর হয়। ল্যাটেরাইট বা মালভূমি অঞ্চলের মাটি। অবস্থান সমগ্র পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম এর পশ্চিমাংশ জুড়ে এই মাটির বলয়টি বিস্তৃত। উৎপত্তি রাসায়নিক আবহাওয়া বিকারের কারণে উঁচু ভূমিভাগের প্রাচীন শিলা থেকে সিলিকা অপসারিত লৌহ, অ্যালুমিনিয়াম সমৃদ্ধ ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। এই মাটি অম্লধর্মী, জৈব পদার্থহীন, মৌচাকের মতো গর্তযুক্ত। বৈশিষ্ট্য এক, ভূ প্রকৃতি ক্রান্তীয় অক্সাইড মাটির উপরীয় স্তর থেকে অপসারিত হয়, এই মাটি আম্লিক প্রকৃতির হয়। অনুর্বর, বৃষ্টিপাতে জৈব পদার্থ অপসারিত হয়, এই মাটি অনুর্বর হয়। রং, লৌহ, অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকায় মাটি লাল রঙের হয়। শক্ত, শেষকুই অক্সাইড বেশি থাকায় ইটের মতো শক্ত ও মৌচাকের মতো গর্ত সৃষ্টি হয়। লবণাক্ত বা উপকূল অঞ্চলের মাটি। অবস্থান দক্ষিণ 24 পরগনার প্রায় সমগ্র অংশ, উত্তর 24 পরগনার দক্ষিণ অংশ, পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব উপকূলীয় অংশ এই মাটি দেখা যায়। উৎপত্তি নদী ও সমুদ্র দ্বারা আনা পলির সাথে ম্যানগ্রোভ অরণ্যের লতা পাতা অর্থাৎ জৈব পদার্থ মিশে জোয়ারের জলের কারণে এই লবণাক্ত তথা ক্ষারকীয় মাটি গড়ে ওঠে। এই মাটি জৈব পদার্থ কাদা পলি সমৃদ্ধ, কালো রঙের ও লবণাক্ত। বৈশিষ্ট্য গঠন কাদা কণা, পলি ও বালুকণা দ্বারা এই মাটি গঠিত। লবণাক্ত, জোয়ারের জলে ডুবে যাওয়ায় মাটিতে দ্রবণীয় লবণের উপস্থিতি বেশি। রং, এই মাটি কালো রঙের হয়। অনুর্বর, লবণতা বেশি হয়, এই মাটি অনুর্বর প্রকৃতির হয়। এরপরে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। ন্যাচারাল ভেজিটেশন অফ ওয়েস্ট বেঙ্গল। মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রাকৃতিক নিয়মে পরিবেশে গড়ে ওঠা উদ্ভিদগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলে। পশ্চিমবঙ্গের বনভূমির মোট ক্ষেত্রমান 11,879 বর্গ কিলোমিটার। ভারতের মোট বনভূমির 13.3% পশ্চিমবঙ্গে উপস্থিত। জেলাগুলির মধ্যে বনভূমি 38.3%, সর্বাধিক দার্জিলিং জেলায়। মুর্শিদাবাদে বনভূমি 0.14%, সর্বনিম্ন। কলকাতা ও হাওড়া জেলা বনভূমিহীন। রাজ্যে সংরক্ষিত বনভূমি 59.38% এবং সুরক্ষিত বনভূমি 31.75% অঞ্চল জুড়ে অবস্থিত। এবার দেখো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ এক দৃষ্টিতে। এক, পশ্চিমবঙ্গের 88,752 বর্গ কিলোমিটার ক্ষেত্রমানের 11,879 বর্গ কিলোমিটার ক্ষেত্রমান অর্থাৎ 13.3% অরণ্যাবৃত। দুই, উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশে স্যাঁতস্যাঁতে হয় উদ্ভিদ চিরহরিত প্রকৃতির। তিন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ। ভারত ও বাংলাদেশের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত ভারত তথা পশ্চিমবঙ্গের সুন্দরবন। ভূপ্রকৃতি, জলবায়ু ও মাটির তারতম্যে পশ্চিমবঙ্গের বনভূমি প্রকারভেদ। এক হচ্ছে পার্বত্য উদ্ভিদ। উচ্চতার তারতম্যে এই উদ্ভিদের প্রকার হল এক, মিশ্র অরণ্য। 1000 মিটার উচ্চতায় গড়ে ওঠা শাল,
শিশু, শিমুল, চাপলাস, গর্জন, বাঁশ ও বেত এই অরণ্যের উদ্ভিদ। নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। 1000 থেকে 2000 মিটার উচ্চতায় গড়ে ওঠা ওক, ম্যাপল, বার্চ, লরেল, অলডার প্রভৃতি এই অরণ্যের উদ্ভিদ। সরলবর্গীয় অরণ্য। 2000 থেকে 3000 মিটার উচ্চতায় গড়ে ওঠা পাইন, ফার, স্প্রুস, দেবদারু, সিডার, কুন, টুন প্রভৃতি এই অরণ্যের উদ্ভিদ। আলপীয় অরণ্য। 3000 মিটারের বেশি উষ্ণতায় জুনিপার, ম্যাগনোলিয়া, বালসাম বৃক্ষ এবং মস, লাইকেন প্রভৃতি তৃণ জন্মায়। মালভূমি অঞ্চলের ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। শাল, শিমুল, পলাশ, অর্জুন, মহুয়া প্রভৃতি এখানকার প্রধান উদ্ভিদ। শীতকালে এসব উদ্ভিদে পাতা ঝরে যায় বলে এই উদ্ভিদগুলি পর্ণমোচী জাতীয়। উদ্ভিদগুলো দীর্ঘ কিন্তু অরণ্যের ঘনত্ব কম। সমভূমির মিশ্র উদ্ভিদ। উত্তরে তরাই ডুয়ার্সের সমভূমিতে শাল, শিশু, খয়ের প্রভৃতি চিরহরিৎ প্রকৃতির বৃক্ষ এবং দক্ষিণে আম, জাম, কাঁঠাল, বট, নিম গাছের বিচ্ছিন্ন অরণ্য দেখা যায়। সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গরান, গেওয়া, কেয়া, গোলপাতা প্রভৃতি এখানকার প্রধান উদ্ভিদ। উদ্ভিদগুলি চিরহরিৎ, ঠেসমূল, স্তম্ভমূল ও শ্বাসমূল যুক্ত। অভিযোজনের কারণে বীজ অঙ্কুরিত হয়ে মাটিতে পড়ে তথা জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। অস্থানিক মূল বা অধিমূল দেখা যায়। ভারত তথা পশ্চিমবঙ্গের সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের পশ্চিম অংশ। ভারতের একটি বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। 1987 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।